তুর্য আর কিছু একটা এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসলো। চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত তারা একটু স্পর্শ করলো বইয়ের এক হস্ত। পৃথা শিউরে উঠল। তৎক্ষণাৎ তুর্যের থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে হাত লেগে গিয়েছে। পৃথাও আর ভাবল না বিষয়টা নিয়ে ততটা। আর তার স্বামী যে সত্যি সত্যি মাথার ভিতরে সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝলো না ছোট্ট মেয়েটা। তুর্যা আরেকটু পৃথার পানে এগোলো। মেয়েটার প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথা ওপাশে আর জায়গা নেই। এবার সরতে গিয়েও মেয়েটা খাট থেকে পড়ে যাবে। তুর্য ওকে দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা। অতঃপর পরিকল্পনা করলো এবার হুট করেই বউয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিরো উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্যও নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। এইটুকু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নিবে বইয়ের ছোট্ট খাট্ট দেহখানা। বুকের সাথে মিশিয়ে ওই নাটক সিনেমার মতো একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের করা পরিকল্পনাকে নিজের বাহবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারতো না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল। তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না থেকে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লেই আজ তার নাম, যশ, খ্যাতি, এমনকি বউটাও তার থাকতো। ইস, কি ভুলটাই না সে করে ফেলেছে। মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করলো। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের ওপরে রেখেই বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যেই পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি, হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা। পিছনের অবস্থা যাচাই বাছাই না করে দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পেছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতে নিলেই খাট থেকে। তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইল বইয়ের নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল। না চাইতে তুর্যের কান সেদিকে চলে গেল। আর এইটুকুতেই ঘটে গেল মহাবিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটে গড়া পাকা মেঝেতে। চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথেই তুর্যের টি শার্টে পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চটচট ছনি তুলে। পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল। ও মা গো! তুর্য আহাম্মক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায়। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানে। মেয়েটা এমন চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়লো বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে উঠিয়ে বসালো। ব্যাকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না। লজ্জায় মরি মরি অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হাসছে পৃথার ওপর। ভেবেছে মেয়েটা বোকা নেকা, হয়তো পেছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। তুর্য পৃথার জবাবের অপেক্ষা করলো না। নিজে উদ্যোগে দেখতে শুরু করলো পৃথার মাথাখানা। কিঞ্চিত সময় নিয়ে ভুয়ের চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুঁসে উঠল তুর্য। কোন বজ্জাত এসে দরজায় টোকা দিল? না দিল তার পরিকল্পনা সার্থক হতে, আর বউটাকে ব্যথা দিল। তুর্য ক্রোধে ফোঁস করতে করতে এগিয়ে গেল দরজার পানে। শক্ত হাতে দরজাটা খুলেই দেখা মিলল আরুষের। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে। আরুষকে দেখেই তুর্যের ক্রোধ বাড়ল আরো। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি এমনি এমনি মির্জাফরের বংশধর বলি বেয়াদব? কেবল একটু বইয়ের কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলি না আমাকে। টেনে হিসড়ে বইয়ের থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও একটা আছাড় মারলি। আরুষ ভ্যাবাচাকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করলো? প্রথমত, এই বিকালের সময় যে তুর্য নামক প্রাণী তার বইয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীর কে বুঝবে? দ্বিতীয়ত, সে কখন পৃথাকে আছাড় মারলো? সে তো দরজার সম্মুখে দাঁড়ানো, ভেতরে গেল না তুর্যের বউকে আছাড় মারবে। আরুষ তাকালো তুর্যের পানে, বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন ম্যামকে আছাড় মারলাম স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিসনি আম্মক, সাথে আমার আবেগটাকেও আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলেই বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামলো তুর্য, আবার বলল,
তোর কলিজা আমি ভাজা ভাজা করবো বেদব। তোর সাথে আমি এক জঙ্গলি নারীর বিয়ে দিব, তারপর তোর বউ সহ তোর পেটে বুম বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বরাবরের মতোই তুর্যের কথায় কোনো তাল ঠিক পেল না আরও। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটি কথা। প্রথমত জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউসহ পেটে বোম বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব। পেটে বোম বেঁধে রাখা কেন? বোম পেট কেটেও ঢুকিয়ে দিতে পারে এই লোক। আরুষের মুখশ্রী চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার আমি আর কখনো আপনার কলিজা আছাড় মারবো না, তবু আমাকে ওই জঙ্গি ফঙ্গির সাথে বিয়ে দিবেন না, ওরা খুব ভয়ানক হয়। তুর্য এবার একটু দমলো, তবে ভারী কণ্ঠেই বলল, তা আমি পরে দেখে নিব, তবে আমার বউয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড় দিব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক, এই অসময়ে এসে আমার কলিজা সহ বউটাকে আশ্রাসি কেন করলি বল? আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে। নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তে না এই লোককে মাটির মধ্যেই গেড়ে টেনে দেয়। আরুষ একটু কেসে গলা পরিষ্কার করলো, কণ্ঠে কিছুটা স্বাভাবিক করে বলল, স্যার শাহিন মির্জার লোকেরা ঝামেলা করেছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি শুনেই আবার ঢাকায় চলে এসেছি। তুর্য মুখ বাঁকালো, কটমট করে বলল, তা তো আসবেই। ও বেটা শাহিন মির্জা তো আগেই নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না, বউয়ের থেকে আদর্শ কিচ্ছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাইছে না। থামলো তুর্য, হঠাৎ কণ্ঠে বলল, সবই হিংসে আরস, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত খেয়ালি আসছে কোত্থেকে? লোকটা কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন খসলেই বিপদ। নিজের মনের বিরক্তি মনে চেপে রেখে আরুষ বলল, কিন্তু আমরা এখন কি করব স্যার? তুর্য তেমন ভাবলো না বিষয়টা নিয়ে, গাছেরা ভাব নিয়ে বলল, সবগুলোকে তুলে আমার আস্তানায় বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসবো। আরুষ মনে মনে ভেঙচি কাটলো তুর্যের কথায়, বিড়বিড়িয়ে বলল, বউ দেয় না পাত্তা, তাকে আবার ঘুম পাড়িয়ে আসবে? তুর্য ঠিক শুনলো না আরুষের নিজে কণ্ঠে বলা কথাগুলো, তাই আবার জিজ্ঞেস করলো। কি বললি তুই? আরুষ থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, ক- ক- কই কিছুই না তো। এখন কথাটা বলেই তড়িৎ বেগে প্রস্থান করলো আরুষ। সে কি বলেছে? একবার যদি এই লোক শোনে তাহলে কিসের জঙ্গি বউ আর কি বোমা হামলা, এর থেকেও বড় ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে জান নিয়ে পালানো শ্রেয়। রাত গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাইরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীর হাঁকডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। আরুষরা শাহিন মির্জার লোকদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সেই মারামারি থামাতেই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারিদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে রয়েছে। বাড়ির কোনো ঘরেও আলো জ্বলছে না তেমন। শুধুমাত্র বসার কক্ষে টিমটিমে ড্রিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? ভাবতে ভাবতে নিজের কক্ষে দরজা খুলে ভেতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখলো পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল পৃথার গাল। অতঃপর একটু ঝুঁকে বয়ে ললাটে চুম্বন করে আবারও উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমে দিকে যেতে গিয়ে চোখ পড়লো বিছানার পাশে টেবিলে রাখা ঢাকা দেওয়া খাবারের ওপর। তুর্য এগিয়ে গেল সেদিকে। খাবারের ওপরে ঢাকনা তুললো, দেখলো 2 প্লেটে খাবার রাখা পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি রাতে? তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। একসাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। আদ্র কণ্ঠে পৃথাকে ডাকলো, ও ও বউ। পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত। ভারী নিঃশ্বাস পড়ছে তার। এই পর্যায়ে তুর্য একটু গলার স্বর বাড়ালো, জোরে ডেকে বলল, উঠো তাড়াতাড়ি, খেয়ে নিবে। পৃথা নড়ে চড়ে উঠলো একটু। ঘুমের মধ্যে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, খাবো না আমি, আপনি খেয়ে নিন।
তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এই ঘুম চড়ানো কণ্ঠ নাকি নিঃসার বান। হৃদস্পন্দন বাড়ল তুর্যের, তবুও নিজেকে সামলে নিল সে। আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার। ওঠো তাড়াতাড়ি। পৃথা উঠল না, একটু নড়েচড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। টেবিল থেকে প্লেটটা নিয়ে ভাত মাখাতে মাখাতে ডাকল পৃথাকে। কিঞ্চিত শক্ত কণ্ঠে বলল, তুমি উঠবে নাকি আমি জোর করে উঠিয়ে বসিয়ে দিব? পৃথা বিরক্তিতে চোখ মুখ কুচকাল আবারও। ঘুমের ঘোরেই উঠে বসলো বিছানায়, চোখ বন্ধ রেখে বলল, সমস্যা কি? এত ডাকছেন কেন? বলছি তো আমি খাবো না। আপনি খান, খেয়ে ঘুমান। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবার মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায়। তুর্য এক হাত বাড়িয়ে আটকে দিল পৃথাকে, শাসনের সুরে বলল। না খেয়ে একদম শুবে না তুমি। পৃথাও আর বলল না কিছু। এতক্ষণে এইটুকু সে বেশ ভালোই বুঝেছে যে না খেলে তুর্য ঘুমাতে দিবে না, তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো, ঝামেলা থাকবে না কোনো। তুর্য ততক্ষণে ভাত মেখে হাতে লোকমা নিয়ে ধরলো পৃথার সম্মুখে। মেয়েটাও আর কোনো বিরক্তি না করে খেয়ে নিল কয়েক লোকমা, অতঃপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ব্যাস, আর খাবো না, এখন আমাকে ঘুমাতে দিন। তুর্য খাওয়া নিয়ে আর জোরাজুরি করলো না, অল্প খেলেও তো খেয়েছে। টেবিল থেকে একটা গ্লাস পানি তুলে ডাকলো আবার পৃথাকে, বলল, পানি খেয়ে ঘুমাও বউ। পৃথা আছড়া হয়ে বসলো, স্বামীর হাত থেকেই একটু পানি পান করে আবারও শুয়ে পড়ল। তুজো হাসলো ওষ্ঠ প্রসারিত করে। বউটা তার ভীষণ ঘুম কাতুরে। এতক্ষণে যদি তাকে নিয়ে কেউ এইভাবে টানাটানি করতো, ঘুম সেই প্রথম দিকেই উবে যেত। তুজো আবারও হাসলো, হাত বাড়িয়ে মুছিয়ে দিল পৃথার মুখ, অতঃপর নিজেই হাতে খাওয়া শুরু করলো ওই প্লেট থেকেই। খানিক সময় নিয়ে নিজেই খাওয়া শেষ করলো তুর্য। খাবার প্লেটগুলো গুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়লো পৃথার পাশেই। আজ তাদের মধ্যে গোলমালিশ নেই কোনো, থাকবে কোত্থেকে? সেই গোলমালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সকালের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন যেন তার মনে হচ্ছে গোলমালিশটা থাকলেই ভালো হতো। তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ভেতরে ভেতরে তার পুরুষালী সত্তা নড়চড়ে উঠতে চাইছে একটু একটু করে। একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছে, এমন পরিস্থিতিতেও কি তার পুরুষালী অনুভূতি হানা দিবে না? অবশ্যই দিবে, তুর্যরা দিয়েছে। যদি একটা সমস্যা, কোলবালির চেয়েও কখনো পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারতো না, কিন্তু মনকে তো বুঝ দিতে পারতো। এটা বলে যে বউ তাদের মধ্যে পাঁচিল তৈরি করেছে, এই প্রাচীর ওপাশে যাওয়া তার বারণ। তুর্যের ভাবনা চিন্তার মধ্যেই পৃথা ঘুমের ঘোরেই এগিয়ে এলো তার পানে। নিজের এক হাত দ্বারা জড়িয়ে ধরলো তুর্যের বেকাবু শরীরখানা। শিউরে উঠল ছেলেটা, সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তেই। এমনি এতক্ষণ নিজের ভিতরকার পুরুষালী সত্তার অনুভূতিকে অসহায় ছিল সে, এর মধ্যে আবার বউয়ের স্পর্শ। পৃথার শরীরটা একদম লেগে আছে তুর্যের শরীরের সাথে। মেয়েটার প্রতিটি ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলছে তুর্যের শরীরের লোমকূপগুলো। কি একটা অবস্থা! তুর্যের দম যেন বন্ধ হয়ে আসতে চাইছে। ঝাপটে ধরতে ইচ্ছা করছে পৃথার নরম দেহখানা। পৃথার শরীরে প্রতিটি ভাঁজে ভাঁজে নিজের স্পর্শ এঁকে দিতে ইচ্ছে হচ্ছে। তুর্য যেন একটু বেশি বেকাবু হয়ে পড়লো আজ। নিজেকে আর সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু করার চেয়ে কিছুই নেই। তাকে নিজেকে সংযত রাখতে হবে। এই মুহূর্তে অনুভূতি জোয়ারে ভেসে গিয়ে পৃথাকে সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না। মেয়েটার মনে তুর্য সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি হবে। আজ এক রাতের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনোই তাকে মেনে নিতে পারল না পৃথা। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের শরীর থেকে পৃথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়লো বিছানা থেকে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো বারান্দায়। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। কিন্তু পৃথাকে ছেড়ে যে এখানেও ভালো লাগছে না, মানসিক শান্তি পাচ্ছে না, নিজেকে অসহায় লাগছে। এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকার ইচ্ছে যে হচ্ছে না। কি একটা যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে তুর্য। না পারছে সইতে, আর না পারছে মুখ ফুটে বলতে। তুর্য বারান্দাও থাকতে পারলো না। অল্প সময়ের ব্যবধানে আবারও বিছানায় চলে এলো, শুয়ে পড়লো পৃথার পাশে। মেয়েটার মুখের পানে মুখ ফিরিয়ে অসহায় কণ্ঠে বলল, এত কেন পোড়াচ্ছ আমাকে বউ? ওই 7 বছরের জন্য, যে 7টা বছরে তোমার কোনো অনুভূতি ছিল না। ওই 7 বছর তো তোমার কোনো কষ্ট হয়নি, কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা। জেনেছো মাত্র কয়েকদিন আগে। সেই কয়েকদিন আগে জেনেই
দীর্ঘ 7 বছরের জন্য অভিমান করে বসলে, অথচ আমি তো পুরো 7টা বছরই তোমার জন্য ছটফটিয়ে কাটিয়েছি। নিজের সাথে নিজে যুদ্ধ করেছি, তোমাকে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনেছি, কিন্তু শেষ অবধি কেউ আমাকে বুঝলো না, এমনকি তুমিও বুঝলে না। আমাকে তোমরা কেন বুঝলে না বউ? ওপাশ থেকে উত্তর এলো না কোনো। আসবে কিভাবে? পৃথা তো ঘুমাচ্ছে, গভীর ঘুমে নিমজ্জিত সে। তুর্য বলা কোনো কথাই তো তার কানে পৌঁছালো না তার। আচ্ছা, মেয়েটা যদি এই মধ্যরাতে তুর্যের এই কাতর কণ্ঠের বাক্যগুলো শুনতো, তারপরেও কি অভিমান নিয়ে বসে থাকতে পারতো? হয়তো পারতো, আবার হয়তো পারতো না। তবে তো নিঃশ্বাস ফেললো তুর্য। একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। হৃদয়ে স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতে দু চোখ বন্ধ করলো ছেলেটা। সকালের আলো ফুটেছে চারিদিকে। সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতার ঘেরা শহরটা ধীরে ধীরে তার ব্যস্তময় পরিচিতি রূপে ফিরে এসেছে। চারদিকের কোলাহল ধ্বনিতে ঘুমটা ভেঙে গেল পৃথার। একটু নড়চড়ে উঠতেই নিজেকে আবিষ্কার করলো কারো শক্তপোক্ত পুরুষালী বাহুবন্ধনে। পিট করে চোখ খুলল পৃথা। চোখের সম্মুখে দেখতে পেল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। ছেলেটা কেমন আস্তে পিস্তে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুহূর্তেই দু চোখ থেকে পুরোপুরিভাবে ঘুম উঠে গেল মেয়েটার। ছিটকে দূরে সরে গেল পৃথা। ঝাঁঝালো কণ্ঠেই বলল, আপনি আমার এত কাছে কেন? আর কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছেন, ব্রিটিশ অসভ্য পুরুষ? পৃথার আকস্মিক ধাক্কায় হকচকিয়ে উঠল তুর্য। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসলো সে। কিন্তু পরক্ষণেই সকাল সকাল নিজের বইয়ের মুখ থেকে এমন ঝাঁঝানো বাক্য কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো। সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে, তবুও কোনো প্রকার চোর করেনি বউকে, উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে। অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চোটপাট দেখাচ্ছে। বিরক্তিতে নাকমুখ কুচকে তুর্য অতঃপর বলল, আমি জড়িয়ে ধরিনি, বরং তুমি জড়িয়ে ধরেছো। তাকে দেখো, আমি আমার স্থানেই আছি, উল্টো তুমি তোমার স্থান থেকে সরে এসেছো। সেই গাড়ির মতো যুক্তি। পৃথার এবার সন্দেহ হলো, বরাবরই কি সে নিজের স্থান ছেড়ে তুর্যের নিকটে যায়? পৃথা সন্ধিহান সুরে প্রশ্ন করল, প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে সরে আপনার কাছে যাই, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? তুর্য অপ্রস্তুত হলো পৃথার কথায়। মেয়েটা কোনোভাবে ধরে ফেলল না তো তার কারসাজি। এলোমেলো দৃষ্টি ফেলো তুর্য। আমতা করে বলল, এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে? থামলো তুর্য। বিছানা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। তাড়াহুড়ো করে বলল, আমার পেটে ভীষণ চাপ দিয়েছে, ওয়াশরুমে যেতে হবে। কথাটা বলেই এক প্রকার দৌড়ে ওয়াশরুম চলে গেল তুর্য। পৃথা দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে সে চেয়ে রইল তুর্যের চলে যাবার পানে। পৃথা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগেই। ইতিমধ্যে সকলের সাথে খাবার খেতে টেবিলেও বসে পড়েছে সে। তুর্য কিছু সময়ের মধ্যে একদম শুটবুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে অনেক। তাহমিনা বেগম সাথে সাথে কপালে ভাঁজ ফেলেন। তিনিও গলা বাড়িয়েই বললেন, খেয়ে তারপর যেদি খুশি যা। তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এলো। পৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে পুরল। চিবোতে চিবোতে বলল, এখন আসছি। তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগে তুর্য পা বাড়ালো সম্মুখ পানে। দরজা পর্যন্ত গিয়ে আবারও ফিরে কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকট। একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ, নিজের যত্ন নেবে। আমার আজ ফিরতে একটু দেরি হবে। কথাটা শেষ করেই পরপরই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তুর্য। পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামীর চলে যাবার পানে। তুর্যর একটু আগের বলা কথাগুলো কেমন যেন একরাশ ভালো লাগার সৃষ্টি করলো তার হৃদয়ে। তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবলমাত্র 2 দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনো। সে ভালো কোনো ব্যবহারও করেনি তুর্যের সাথে। অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে। গতকাল রাতে তুলে খাইয়ে দেওয়া, এখন আবার এতটা আদুরে ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া। একটা মানুষ ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায়, ভাবছে পৃথা।